আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, লেনদেন। আসলে দ্বিতীয় অধ্যায় এটা অনেক বড় একটা চ্যাপ্টার। আমরা চেষ্টা করব যে আজকের মধ্যে যাতে আমরা এই চ্যাপ্টারটা আপনাদেরকে সহজে বুঝিয়ে দিতে পারি। এবং এখানে কিছু আহ, হিসাব বিজ্ঞানের কিছু টার্মস আছে, টার্মস গুলো আপনারা নোট করে নিবেন, যাতে অদূর ভবিষ্যতে এই টার্মস গুলা আপনাদের প্রয়োজন হবে, অবশ্যই প্রয়োজন হবে। সুতরাং আপনারা খাতা কলম নিয়ে ক্লাসটা করবেন। তো চলুন, লেনদেন। লেনদেন জিনিসটা কি? লেনদেন জিনিসটা হচ্ছে যে বিনিময়। এটা হচ্ছে কিছু লেখা আছে, মানুষ সুপ্রাচীন থেকে দৈনন্দিন জীবনে যে হিসাব ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করে আসছে। আদিকালে প্রত্যেকে তার প্রাত্যহিক জীবনের প্রয়োজনগুলো মেটানোর জন্য নিজেদের মধ্যে পণ্য বিনিময় করত। এখানে আমরা পণ্য বিনিময়ের এখানে আমরা একটু দাগ দিয়ে দিই। এরপর যে ঘটনাগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করে, এখানে আর্থিক অবস্থার পরিবর্তন করে, এই জায়গার নিচে আপনারা আন্ডারলাইন করবেন। ওই ঘটনাগুলো থেকে লেনদেনের জন্ম হয়। সুতরাং দেখা যাচ্ছে সকল ঘটনায় লেনদেন হবে না। ব্যবসায়ের প্রকৃত আর্থিক চিত্র পাওয়ার জন্য শুধু অর্থ সম্পর্কিত ঘটনাই ব্যবসায়িক লেনদেন হিসেবে চিহ্নিত করা হয়। তাহলে আমরা এখানে আমাদের অধ্যায় শেষে যা যা শিখবো সেখানে এখানে ব্যাখ্যা করা আছে। আর লেনদেনের ব্যাখ্যা করতে পারবো, প্রকৃতি শনাক্ত করতে পারবো, লেনদেন হিসাব সমীকরণ বিশ্লেষণ করতে পারবো, হিসাব সমীকরণে ব্যবসায়িক লেনদেনের প্রভাব ব্যাখ্যা করতে পারবো, ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনের উৎস দলিলাদির তালিকা তৈরি করতে পারবো, লেনদেনের সমর্থনে প্রয়োজনীয় দলিলাদি যথাযথভাবে প্রস্তুত করতে পারবো ইনশাল্লাহ। এখন আসি আমরা লেনদেনের ধারণা নিয়ে। তাহলে লেনদেনের লেনদেনের ধারণাটা কি? যে আধুনিক হিসাব লিপিবদ্ধকরণের ক্ষেত্রে লেনদেন শব্দটির অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসা জগতে বিভিন্ন ঘটনার উদ্ভব হয়, কিন্তু সমস্ত ঘটনাকে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না। যেমন ব্যবসায়িক ক্ষেত্রে অনেক ধরনের ইনসিডেন্ট ঘটে, সবগুলো তার হিসাবের বইতে আমরা লিখতে পারি না। শুধুমাত্র অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা, যা ব্যবসায়িক আর্থিক অবস্থার পরিবর্তন করে, সেই সমস্ত ঘটনাকে লেনদেন হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। তাহলে লেনদেন কাকে বলে আমরা এই থেকে আমরা বুঝতে পারি যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, যা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, সেই সমস্ত ঘটনাকে আমরা লেনদেন লেনদেন বলবো। উদাহরণস্বরূপ দেখা যেতে পারে, সীমান্ত ট্রেডার্স 5,000 টাকা দিয়ে অফিসের জন্য একটি আলমারি ক্রয় করলেন। আবার দোকানে ফেরার পথে প্রতিষ্ঠানের মালিক দুর্ঘটনায় আহত হলেন, এবং এই দুইটি ক্ষেত্রে দুইটি ঘটনার জন্ম হলো। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। প্রথমটার অর্থ হচ্ছে যে সীমান্ত ট্রেডার্স 5,000 টাকা দিয়ে তার অফিসের জন্য কি করলো, একটা আলমারি ক্রয় করলেন। আবার দেখা যাচ্ছে কি আরেকটা ঘটনা, এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে দোকান থেকে ফেরার পথে প্রতিষ্ঠানের মালিক দুর্ঘটনায় আহত হলেন। উল্লেখিত এই দুইটি ক্ষেত্রেই কিন্তু দুইটা ঘটনা, কিন্তু প্রথমটি যেহেতু অর্থের দ্বারা পরিমাপযোগ্য এবং ব্যবসায়ীর আর্থিক অবস্থার পরিবর্তন করেছে, সেজন্য প্রথমটি লেনদেন। এবং দ্বিতীয় ঘটনা যেহেতু আর্থিক 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 কোনো সংশ্লিষ্টতা নেই,
ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, সেহেতু দ্বিতীয় ঘটনা ব্যবসায়ের লেনদেন লেনদেন হিসেবে লিপিবদ্ধ হবে না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম ঘটনা যেটা ঘটছে 1 নম্বর ঘটনা সেটা হচ্ছে লেনদেন, আর 2 নম্বর ঘটনা সেটা লেনদেন নয়। এক্ষেত্রে আমরা আরেকটু ইন ডিটেলস আমরা জানতে পারি, যেমন লেনদেন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে গ্রহণ ও প্রদান অথবা দেওয়া অথবা নেওয়া। কারো কাছ থেকে আমি গ্রহণ করলাম এবং কারো কাছ থেকে প্রদান করলাম, কাউকে প্রদান করলাম। তাহলে লেনদেনের আবিধানিক অর্থ এটা আমাদের নবীর থেকে আসতে পারে গ্রহণ ও প্রদান অথবা দেওয়া অথবা নেওয়া। লেনদেন দুই ধরনের হয়। লেনদেন কয় ধরনের হয়? নবীর থেকে আসবে। লেনদেন দুই ধরনের হয়, একটা হচ্ছে বাহ্যিক লেনদেন আর একটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। তাহলে এখন আসুন আমরা বাহ্যিক লেনদেন কোনগুলো আমরা একটু দেখি। বাহ্যিক লেনদেন, বাহ্যিক লেনদেনে কোনো অর্থনৈতিক ঘটনা দুইটি পক্ষ বা দুই দুই বা দুইটি পক্ষকে বা দুই প্রতিষ্ঠানকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, কোনো সরবরাহের কাছ থেকে বাবুল স্টোর কর্তৃক পণ্য ক্রয় অথবা ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক বাড়িওয়ালাকে মাসিক ভাড়া প্রদান। পক্ষান্তরে অভ্যন্তরীণ লেনদেন ব্যবসায়ী শুধু অভ্যন্তরীণ আর্থিক অবস্থা প্রভাবিত করে। যন্ত্রপাতি, উদাহরণস্বরূপ যন্ত্রপাতি ব্যবহারের ফলে উদ্বৃত্ত অবচয় এবং মূল্যহ্রাস। আমি এই জিনিসটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। প্রথমত আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লেনদেনে, বাহ্যিক লেনদেনের ক্ষেত্রে দুইটা পক্ষ থাকে। দুইটা পক্ষ থাকবে। একটা হচ্ছে, একটা পক্ষ কি করবে, আহ, যেমন দুইটা পক্ষ থাকবে। আমি রহিমের কাছ থেকে মাল ক্রয় করে সেটা করিমকে বিক্রি করে দিলাম। এখানে কিন্তু দুইটা পক্ষ, তাহলে রহিম একটা পক্ষ, করিম একটা পক্ষ। ঠিক আছে। তাহলে আমি একটু বাহ্যিক লেনদেনের আমি একটু বৈশিষ্ট্যটা আমি একটু দিয়ে দিই, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। এখানে দেওয়া আছে যে উদাহরণস্বরূপ সরবরাহকারীর কাছ থেকে বাবুল স্টোর কর্তৃক পণ্য দ্রব্য ক্রয় অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠান কর্তৃক বাড়িওয়ালাকে মাসিক ভাড়া প্রদান। এখানে আমি একটা জিনিস দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই। আমাকে একটু সময় দিবেন, একটু সময় দিবেন আপনারা। যেমন এখানে আমরা আমরা দেখি, সাপোজ রহিম, আমরা এখানে দেখি রহিম রহিম স্টোর থেকে স্টোর হতে পণ্য ক্রয় করে করে করিম স্টোরকে পণ্য বিক্রি করা হলো 10,000 টাকা। টাকার পরিমাণটা এখানে দেখেন। তাহলে আপনারা দেখেন এখানে রহিম স্টোর থেকে আমরা পণ্য নিছি, তাহলে রহিম স্টোর এখানে, আমি আর একটু বড় করে দিই একটু বেশ দেখাচ্ছি। রহিম স্টোর এখানে হচ্ছে বাহ্যিক লেনদেন। ঠিক আছে। আবার করিম স্টোর, করিম স্টোরও এখানে বাহ্যিক লেনদেন।
আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে যে আমরা প্রথমে কি করলাম। প্রথমত আমরা রহিম স্টোর থেকে পণ্যটা ক্রয় করলাম। তাহলে এটা যদি আমরা জাবেদা করতে যাই, এটা আপনারা এখন বুঝবেন না, তবে আমি জাবেদার ইয়াটা দেখি। জাবেদা করতে চাই, তাহলে আমরা এখানে দিব ক্রয় হিসাব ডেবিট। ক্রয় হিসাব ডেবিট 10,000 টাকা। তারপর হচ্ছে কার কাছ থেকে কিনলাম? রহিম হিসাব। আমাদের তো আমরা নগদে দিলাম, তাহলে নগদান হিসাব। আমরা যদি এটা বাকিতে বাকিতে আমরা পণ্য ক্রয় করি, তাহলে রহিম হিসাব দিব। নগদান হিসাব যদি নগদে পেমেন্ট করি তাহলে নগদান হিসাব, অথবা যদি বাকিতে করি তাহলে রহিম রহিম স্টোর হিসাব। হিসাব ক্রেডিট 10,000 টাকা। সেম ভাবে আমরা আমরা যদি একই ইয়াকে আমরা করিম স্টোরের কাছে আমরা বিক্রি করলাম, তাহলে এখানে আমরা একটু ইয়া করব, সেটা হচ্ছে আমরা যদি এখানে করিম স্টোর ডেবিট হবে, আর এটা ক্রেডিট। তাহলে আমরা এখানে কয়টা দুইটা জাবেদা করলাম। এটা একটা জাবেদা, 1 নম্বর জাবেদা, আর এটা হচ্ছে 2 নম্বর জাবেদা। তাহলে আমরা ক্রয় করলাম কার কাছ থেকে? ক্রয় হিসাব ডেবিট। প্রথমে আমরা রহিম স্টোর থেকে পণ্যটা ক্রয় করলাম 10,000 টাকা, এবং আহ, যদি নগদে করি তাহলে নগদান হিসাব ডেবিট। তখন আমাদের এখানে রহিম স্টোরটা হবে না, নগদান হিসাব ক্রেডিট হবে 10,000 টাকা। তারপর হচ্ছে আমরা করিম স্টোরকে পণ্য বিক্রয় করে দিলাম ওই 10,000 টাকার পণ্য। আমরা এখানে 10,000 টাকা, আমরা যদি এখানে যদি কোনো ধরনের লাভ না করি, আচ্ছা আমরা 10,000 টাকাই ধরলাম লাভ না করে, তাহলে এখানে নগদান হিসাব ডেবিট, অথবা করিম স্টকে যদি আমরা বাকিতে দিই তাহলে করিম স্টক হিসাব ডেবিট। তাহলে 10,000 টাকা আর বিক্রয় হিসাব ক্রেডিট 10,000 টাকা। তাহলে এখানে এই যে করিম স্টোর দুইটা আছে, এই দুইটা হচ্ছে বাহ্যিক লেনদেন। আমি এটা বোঝানোর জন্য আপনাদেরকে এই জাবেদাটা দেখাইলাম। তারপর আরেকটা আছে অভ্যন্তরীণ লেনদেন কোনগুলা। আবার এখানে দেখা যাচ্ছে কি ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক বাড়িওয়ালাকে মাসিক ভাড়া প্রদান। তাহলে যে ব্যবসা প্রতিষ্ঠান ইয়া হচ্ছে, তাহলে ব্যবসা প্রতিষ্ঠান উনি ব্যবসা করতেছে, তাহলে উনি যে রেসিডেন্সিয়ালে থাকতেছে ওনার বাসা ভাড়া, তাহলে ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে ওনার জমিদারকে বাসার মালিককে ভাড়া দিচ্ছেন, এটাও হচ্ছে বাহ্যিক লেনদেন। আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। অভ্যন্তরীণ লেনদেন আমরা কোনটা একটু দেখে নিই। এখানে আমি ইন ডিটেলস আপনাদেরকে বুঝাবো, আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। আমি ইন ডিটেলস বুঝাবো, যদি না বুঝেন তাহলে আমাকে প্রশ্ন করবেন। পক্ষান্তরে অভ্যন্তরীণ লেনদেন ব্যবসায়ী শুধু অভ্যন্তরীণ আর্থিক অবস্থাকে প্রভাবিত করে। তাহলে এটা হচ্ছে ব্যবসায়ের ভিতরে, প্রতিষ্ঠানের ভিতরে। আর বাহ্যিক লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানের বাইরে। আমরা আরেকটা জিনিস ক্লু আমরা নিয়ে নিই, বাহ্যিক লেনদেন কোনগুলা এবং অভ্যন্তরীণ লেনদেন কোনগুলা। এক কথায় বলা যায় বাহ্যিক লেনদেন হলো প্রতিষ্ঠানের বাইরে দুই বা দুই বা ততোধিক ততোধিক পক্ষের সাথে লেনদেন। আর অভ্যন্তরীণ লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরে, হ্যাঁ।
প্রতিষ্ঠানের ভিতরে বা অভ্যন্তরীণ অভ্যন্তরে যে লেনদেন হয়ে থাকে। সাপোজ আমি 1 লাখ টাকা দিয়ে একটা আলমারি কিনলাম। আলমারি ক্রয় করলাম প্রতিষ্ঠানের জন্য। সাপোজ আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আহ কি দিব, ফারদিন ট্রেডার্স অথবা রহমান ট্রেডার্স নেই, রহমান ট্রেডার্স। রহমান ট্রেডার্স এর জন্য একটা আলমারি ক্রয় করা হলো। হ্যাঁ, 1 লাখ টাকার একটা আলমারি ক্রয় করা হলো। তাহলে এখন আমি আপনাদেরকে যেটা বোঝাচ্ছি আভ্যন্তরীণ লেনদেন কোনগুলা। হ্যাঁ, আভ্যন্তরীণ লেনদেন, এটা কিন্তু খুব মনোযোগ সহকারে আপনারা একটু দেখবেন, আভ্যন্তরীণ লেনদেন। হ্যাঁ, তাহলে এখানে দেখা যাচ্ছে কি প্রতিষ্ঠানের আহ, আমি এই জিনিসটা কেটে দিই। রহমান ট্রেডার্স এর জন্য 1 লাখ টাকার আলমারি ক্রয় করা হলো। তাহলে এখানে আমরা কয়েকটা জিনিস পাচ্ছি। তাহলে আলমারি যখন আসছে তাহলে এটা আমাদের সম্পত্তি হিসাব দেবে। আমরা জাবেদা করে ফেললে এটা আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। সম্পত্তি হিসাব ডেবিট, জাবেদাটা আমরা পরে পাবো, আপনারা বুঝবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে ইন ডিটেলস সবগুলো দিব। সম্পত্তি হিসাব ডেবিট 1 লাখ টাকা। হ্যাঁ, আর হচ্ছে আমার কাছ থেকে নগদ নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট 1 লাখ টাকা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন আসেন, এটা হচ্ছে 1 নম্বর একটা জাবেদা। আমরা কি বোঝাচ্ছি, আমরা বোঝাচ্ছি যে অভ্যন্তরীণ লেনদেনটা বোঝানোর জন্য এই আমরা এন্ট্রিটা নিলাম, অভ্যন্তরীণ লেনদেন। আপনারা এখনই বুঝে যাবেন ইনশাল্লাহ। তাহলে আমরা কি করতেছি, সম্পত্তি হিসাব আহ, সম্পত্তি হিসাব ডেবিট 1 লাখ টাকা আর নগদান হিসাব ক্রেডিট 1 লাখ টাকা। হ্যাঁ, আমরা যখন জাবেদা করে ফেলবো তখন আমাদের জন্য ইজি হবে। এরপর আসেন দ্বিতীয় জাবেদাতে, দেখা যায় কি, মনে করেন আমরা যে আলমারিটা ক্রয় করলাম সেটা 1 বছর পরে আমাদের কি দেখা যাবে, আমরা 1 বছর পরে সেটা কি আমরা কি করতে পারবো না, 1 লাখ টাকায় সেল করতে পারবো না। তাহলে 1 লাখ টাকা যখন সেল করতে পারবো না, এটা আমাদের কি ধরতে হবে, অবচয় ধরতে হবে। অবচয়টা কি রকম, যে অবচয়টা হচ্ছে সম্পত্তির ব্যবহারজনিত ক্ষতি। আমি এখানে একটু লিখে দিই, সম্পত্তির, এগুলো আপনারা নোট নিয়ে নেন। সম্পত্তির ব্যবহারজনিত ক্ষতি বা মূল্য হ্রাস পাওয়াকে অবচয় বলে। ঠিক আছে, অবচয়টা কি, অবচয়টা হচ্ছে, অবচয়ের অবচয়ের ইংরেজি নাম হচ্ছে ডেপ্রিসিয়েশন। হ্যাঁ, এগুলোকে আমরা পরে যাই। আমরা একটু দেখি, সম্পত্তির ব্যবহারের জন্য তো ক্ষতি বা মূল্য হ্রাস পাওয়াকে অবচয় বলে। তাহলে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে কি, আমরা অভ্যন্তরীণ লেনদেনের কথা বলছিলাম। তাহলে অভ্যন্তরীণ লেনদেনের সংখ্যা কি, অভ্যন্তরীণ লেনদেন হলো প্রতিষ্ঠানের ভিতরে বা অভ্যন্তরে যে লেনদেন হয় তাকে, তা লেনদেন হয়ে থাকে তাকে অভ্যন্তরীণ লেনদেন বলা হয়। অথবা এখানে আমরা একটু অর্থকই করে নিই, এটা আর না লিখে। তাহলে এখানে দেখি সম্পত্তির ব্যবহারজনিত ক্ষতি বা মূল্য হ্রাস পাওয়াকে অবচয় বলে। তাহলে এখন দেখেন, আমি একটা জিনিস আপনাদেরকে বোঝাই,
আমি যে আলমারিটা 1 লাখ টাকা দিয়ে কিনেছিলাম, সে আলমারিটা 1 বছর পরে আমি 1 লাখ টাকা দিয়ে সেল করতে পারবো না। তাহলে সেল করতে না পারার কারণ হচ্ছে ওই 1 লাখ টাকা আলমারিটা আমার, আর 1 লাখ টাকা আমি কেনার পরে সেটা 1 বছর পরে 1 লাখ টাকা সেল করতে পারবো না। 1 লাখ টাকা সেল করতে না পারার কারণে যে আমার যে ব্যবহার করার, আমি 1 বছর ব্যবহারও করছি, ব্যবহার করার কারণে যে সম্পত্তির যে মূল্যটা কমে গেছে সেটাকে আমরা অপচয় করবো। তাহলে সাপোজ আমরা ধরে, আমরা এই সম্পত্তিকে, আলমারিটাকে আমরা 90,000 টাকায় আমরা কি করব, এক এক বছর পরে সেল করতে পারবো। তাহলে আমি একটু এখানে আপনাদেরকে দেখিয়ে দিই। তাহলে আলমারিটা কিনছিলাম আমি 1 লাখ টাকা দিয়ে, তাহলে আমি 90,000 টাকা দিয়ে যদি আবার সেল করি, তাহলে আমার 10,000 টাকা কি থাকবে? এই 10,000 টাকাটা হচ্ছে আমার অবচয়। 10,000 টাকাটা আমার অবচয়। তাহলে এই অবচয়টা কোথায় হয়েছে? আমার সম্পত্তির ভিতরে হয়েছে। তাহলে এটা আমার প্রতিষ্ঠানের আলমারির মধ্যে হয়েছে। তাহলে এই যে 10,000 টাকা আমার হ্রাস পাইছে, তাহলে এই ঘটনাটা কি হয়েছে? আমার আর্থিক ক্ষতি হয়েছে। আর্থিক ক্ষতি হয়েছে, অথবা এই অবচয়টা আমার অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। এটা কিন্তু দেখা যায় না, এটা কিন্তু অদৃশ্য একটা লেনদেন। হ্যাঁ, তাহলে আমরা কি লিখবো এখানে? অবচয় হিসাব, ডেবিট। আমরা জাবেদা করে ফেলি, এগুলো আপনারা বুঝবেন পরে, যখন আমি দেখাই দিব তখন ইনশাল্লাহ আপনারা বুঝবেন। 10,000 টাকা। আর এখানে সম্পত্তি, সম্পত্তি হিসাব, ক্রেডিট 10,000 টাকা। হ্যাঁ, তাহলে এখানে দেখেন, এই 10,000 টাকাটা হচ্ছে আমাদের কি? অবচয়। অবচয়টা কেন? এই অবচয়টা হয়েছে আমাদের অভ্যন্তরীণ লেনদেন, যেটা আমাদের প্রতিষ্ঠানের একটা আলমিরা, আমাদের একটা সম্পত্তির মূল্য কমে গেছে। এই সম্পত্তির মূল্য কমে যাওয়াতে আমাদের 10,000 টাকা কমে গেছে, এবং এই সম্পত্তিটা আমরা 1 বছর পরে 90,000 টাকা দিয়ে সেল করতে পারবো। তাহলে আমরা বাহ্যিক লেনদেন বুঝলাম এবং অভ্যন্তরীণ লেনদেন বুঝলাম। এখন আমরা চলে যাই বইয়ের মধ্যে। এখানে ন- নগদ টাকা আদান প্রদান এবং বাকিতে ক্রয় বিক্রয় ছাড়াও যেসব সেবা আদান প্রদানের মাধ্যমে লেনদেনের উদ্বুদ্ধ হতে পারে, যেমন মিসেস মাহবুবাকে কাজের বিনিময়ে 2,000 টাকা বেতন দেওয়ার কথা হলো, বেতন দেওয়ার কথা হয়েছে। হ্যাঁ, অথবা তাকে আহ এখনো রিকুইট করেছে যে তার বেতন এত হবে। গড় ভাড়া বাবদ 3,000 টাকা পাওয়া গেল, এটাও লেনদেন। ঠিক আছে। আবার অদৃশ্যভাবে কোনো আর্থিক ঘটনা ঘটে থাকলে তাও লেনদেন হতে পারে, যেমন দীর্ঘদিন যাবত সম্পত্তি ব্যবহারের ফলে যে মূল্য হ্রাস হয় তার মাধ্যমে লেনদেনের সৃষ্টি হয়। আমি একটু আগে যে অবচয় আপনাদেরকে পড়ালাম, তার এই যে ইয়াটা, হ্যাঁ, অবচয়টা। তারপর আসেন অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য ঘটনা, ইভেন্ট বা সেবা সার্ভিস এবং প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ও সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলা হয়। তাহলে লেনদেন কাকে বলে? অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবার আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলা হয়। বস্তুত দ্রব্য সামগ্রী সেবা কর্মের বিনিময়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে তাকে লেনদেনের সৃষ্টি হয়। এখানে মোট কথা হচ্ছে, যেখানে অর্থ নাই সেখানে লেনদেন হবে না। যেখানে যেখানে অর্থের সাথে কোনো সম্পর্ক নেই, সেটার সাথে কোনো লেনদেন হবে না। তাহলে এখানে একটা জিনিস, আমাদেরকে একটা কাজ দেওয়া হয়েছে, প্রত্যেক ঘটনা লেনদেন, অথবা প্রত্যেক ঘটনা লেনদেন নয়। প্রত্যেক লেনদেনে ঘটনা, আবার প্রত্যেক ঘটনায় লেনদেন নয়। এটা কিন্তু পরীক্ষায় আসবে, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। তাহলে এটার ডিটেলসটা আমি
এটা ডিটেলসটা এখন আপনাদেরকে দিব নাকি আপনারা করে নেবেন? আচ্ছা, আপনারা করে নিয়েন, যে এটার আলোকে এই যে আমাদের এই যে লেনদেনের ধারণা থেকে আপনারা করে নিবেন, পরে আমি করে দিব আপনাদেরকে। আপনারা করে নিবেন আপনাদের মতো করে, আমি দেখবো যে কার্ডটা আসলে সঠিক হয়েছে। হ্যাঁ, এরপর আমরা চলে যাই লেনদেনের বৈশিষ্ট্য। তাহলে লেনদেনের বৈশিষ্ট্যের মধ্যে, আমি আপনাদেরকে বলতেছি। আমরা ইতিমধ্যে জেনেছি যে প্রত্যেকটি লেনদেনের ঘটনা, কিন্তু প্রত্যেক ঘটনাই লেনদেন নয়। এখানে বলতেছি কি, প্রত্যেকটি লেনদেনের ঘটনা এবং প্রত্যেকটা ঘটনা লেনদেন নয়। তাহলে এটার অ্যান্সার দিতে গিয়ে আমরা এখানে আমরা একটু ইয়া করে নিই। সেটা হচ্ছে যে এখানে দুইটা ঘটনা ঘটছে। একটা ঘটনা ঘটছে কি, যে ব্যবসার জন্য একটা আলমারি ক্রয় করা হলো। আর দ্বিতীয় ঘটনা ঘটছে কি, আহ আহ, ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেরার পথে কি হলো, আহ, মালিক দুর্ঘটনায় আহত হলো। তাহলে এখানে দুইটা ঘটনা ঘটছে। একটা হচ্ছে ব্যবসার জন্য আলমারি ক্রয় করা হলো, আর একটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক দুর্ঘটনায় আহত হলো। তাহলে দুর্ঘটনা যেটা আহত হয়েছে সেটা কি, লেনদেন নয়, আর যেটা আলমারি ক্রয় করা হলো সেটাই লেনদেন। তাহলে আপনারা ইজিলি বলতে পারবেন যে প্রত্যেক লেনদেনের ঘটনা, কিন্তু প্রত্যেক ঘটনাই লেনদেন নয়। এটা আপনারা ইজিলি ব্যাখ্যা করতে পারবেন এই দুইটা অপশন দিয়ে। তাহলে এখন আসেন লেনদেনের বৈশিষ্ট্যগুলো আমরা একটু জেনে নিই। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য লেনদেন হতে হলে অবশ্যই কি হইতে হবে, অর্থের অঙ্কে কি কি হইতে হবে, পরিমাপযোগ্য হতে হবে, যেটা অর্থের দ্বারা পরিমাপ করা যায়। তাহলে এখন আসেন, লেনদেনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ঘটনাকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, অথবা ঘটনাকে লেনদেন বলা যাবে না। যেটাকে অর্থের অঙ্কে পরিমাপ করা যাবে না সেটাকে সেটাই সেই ঘটনাকে কি বলা যাবে না, লেনদেন বলা যাবে না। যেমন ব্যবসায় ম্যানেজারের মৃত্যু একটি বড় ক্ষতি, যা অর্থের পরিমাপযোগ্য, অর্থের দ্বারা পরিমাপযোগ্য নয়, এটি কোনো লেনদেন নয়। কিন্তু আগুনে পুড়ে যাওয়ায় 20,000 20,000 টাকা ক্ষতি হলো, এটা একটি লেনদেন। এরপর আসেন, তাহলে আমরা এখানে কি বোঝাতে যাচ্ছে, আপনারা একটু দেখেন যে একটা একটা ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারের মৃত্যু হলো। তাহলে তাহলে তার কি হয়েছে, যে ওই ব্যবসা প্রতিষ্ঠানের আসলে এটা যে পরিমাণ ক্ষতি হয়েছে এটা হচ্ছে অপূরণীয় ক্ষতি, যেটা আর্থিক অবস্থার মাধ্যমে, আর্থিক সংখ্যা বা পরিমাণ দ্বারা এটা কি পরিমাপযোগ্য নয়, সুতরাং এটাকে আমরা লেনদেন বলবো না। আবার অন্যদিকে বলতেছে কি, যে ব্যবসায়ের মধ্যে যে পণ্য ছিল, তার পণ্য থেকে 20,000 টাকার পরিমাণ কি হয়েছে, পণ্য পুড়ে গেছে। তাহলে এটা তাহলে এটাকে কি বলা হয়, লেনদেন বলা হয়। আমরা এই এই যে প্রত্যেক ঘটনা লেনদেন এবং প্রত্যেক লেনদেনের ঘটনা, প্রত্যেক ঘটনায় লেনদেন নয়, এটার ব্যাখ্যাটা আমরা জাস্ট এই এতটুকু এটা দিলেও আমরা দিতে পারি। এটা দিলেও হবে। এরপর আসেন আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন বলতে কি বোঝায় এখানে, কোন ঘটনা দ্বারা যদি কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয়, তবে সেটি লেনদেন হবে। তাহলে কি আর্থিক অবস্থার পরিবর্তন বলতে হয় বাড়বে, না হয় কমবে। আর্থিক অবস্থার পরিবর্তন মানে কি, হয় বাড়বে, না হয় কমবে। তাহলে এখানে যেমন নগদ 5,000 টাকা দিয়ে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো। এখানে কি বললো, নগদ 5,000 টাকা দিয়ে আসবাবপত্র ক্রয় করা হলো। এখানে প্রতিষ্ঠানের আসবাবপত্র বৃদ্ধির পাশাপাশি নগদ টাকা হ্রাস পেয়েছে। তাহলে এখানে দেখা যাচ্ছে কি, আসবাবপত্র আসা মানে আসবাবপত্র আসা মানে এখানে প্রতিষ্ঠানের সম্পত্তি বৃদ্ধি পাইছে, এবং এর পাশাপাশি কি হয়েছে, নগদ টাকা হ্রাস পেয়েছে, নগদ টাকা কমে গেছে। এই ঘটনা দিয়ে যেহেতু প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন এসেছে, সেহেতু এটি লেনদেন। আবার যদি 5,000 টাকা আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ দেওয়া হলো, তবে এটি লেনদেন হবে না, কারণ এখানে কোনো এই ঘটনা দিয়ে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তাহলে সাপোজ এখানে আসবাবপত্র ক্রয়ের আমরা জাস্ট অর্ডার দিছি, আমরা একটা ফরমাইশ প্রদান করছি, তাহলে এখানে কোনো ধরনের আর্থিক অবস্থার পরিবর্তন হবে না। লেনদেনের দ্বৈত সত্তা, প্রতিটি লেনদেনে দুইটি পক্ষ থাকবে, একটি পক্ষ সুবিধা গ্রহণ করবে আর অন্য পক্ষ সুবিধা প্রদান করবে। ঠিক আছে, লেনদেনের দ্বৈত সত্তা, যে থেকে আমরা ডাবল এন্ট্রি অথবা দুতরফা দাখিলা পদ্ধতি বলে, এটাই হচ্ছে এটা। তাহলে লেনদেনের দুইটি পক্ষ থেকে বলা হয় দ্বৈত সত্তা। যেমন একটা পক্ষ সুবিধা গ্রহণ করবে আর একটা পক্ষ সুবিধা প্রদান করবে। তাহলে
সুবিধা, তাহলে এখানে যেমন এখানে দেখাচ্ছে কর্মচারীদের বেতন দেওয়া হলো কত টাকা, 5,000 টাকা। যেমন একটি পক্ষ বেতন খরচ হিসাব, অপর পক্ষ কি নগদান হিসাব। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখতে পারি বেতন, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা আমরা যদি কর্মচারীদের বেতন দেওয়া হলো 5,000 টাকা, এটাকে যদি আমরা জাবেদায় করি, আমরা একটু জাবেদায় করি। আমরা যদি এটা জাবেদা করি, বেতন দেওয়া হলো 5,000 টাকা। আপনারা আমাকে বলেন তো, 5,000 টাকা, আপনারা আমাকে এখন বলেন যে এখানে এটা কি লেনদেন? এটা কি লেনদেন? অবশ্যই লেনদেন। কারণ এখানে 5,000 টাকার বেতন দেওয়া হলো। বেতনটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য, প্রতিষ্ঠানের জন্য কি, আমি বলি এটা প্রতিষ্ঠানের জন্য, প্রতিষ্ঠানের জন্য খরচ, প্রতিষ্ঠানের জন্য খরচ। আর আর 5,000 টাকা, যে 5,000 টাকা বেতন যিনি পেয়েছেন, 5,000 টাকা বেতন কর্মচারী পেয়েছেন, এখানে কর্মচারী পেয়েছেন, তাহলে কর্মচারীর জন্য এটা কি ইনকাম, কর্মচারীর জন্য, কর্মচারীর জন্য এটা কি আয়, আয় বা ইনকাম। হুম, তাহলে এখানে প্রতিষ্ঠানের জন্য খরচ এবং কর্মচারীর জন্য এটা আয়। তাহলে আমরা যদি এটাকে জাবেদা করি তাহলে কি হবে, বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট 5,000 টাকা, তারপর হচ্ছে নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা। এই নগদান হিসাবটা হচ্ছে যে প্রতিষ্ঠানের কাছ থেকে তার কি হয়ে যাচ্ছে, নগদ টাকা কমে যাচ্ছে। এরপর আসেন স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র। স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র বলতে প্রতিটা লেনদেনে একদম সম্পূর্ণ আলাদা, প্রতিটা লেনদেনে সম্পূর্ণ আলাদা। এখানে আপনাদের নৈমিত্তিক আসতে পারে, একটি লেনদেন আরেকটি লেনদেন হতে সম্পূর্ণ আলাদা। যেমন 10,000 টাকার পণ্য বিক্রয় করে 7 দিন পর টাকা পাওয়া গেল। এখানে দাঁড়ে বিক্রয়, দাঁড়ে বিক্রয় একটি লেনদেন এবং 7 দিন পর টাকা পাওয়া গেল আরেকটি লেনদেন। তাহলে এটা আমরা একটু জাবেদা করে নিই, তখন আপনাদের জন্য একটু সুবিধা হবে। 10,000 টাকায় পণ্য বিক্রয় করে 7 দিন পর টাকা পাওয়া গেল। আপনারা যদি জাবেদাটা শিখে ফেলতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, আমি মনে করি। তাহলে এখানে দেখেন দুইটা লেনদেন, একটা লেনদেন হচ্ছে পণ্য বিক্রয় করছে। তাহলে আমি এখানে প্রথমে লিখি দেনদার হিসাব ডেবিট। আপনারা এখানে আরেকটা নোট নিয়ে নিতে পারেন, বিক্রয়ের সাথে সম্পর্ক হচ্ছে দেনাদারের, আর ক্রয়ের সাথে সম্পর্ক হচ্ছে পাওনাদারের। এই দুইটা নোট আপনারা একটু লিখে নেন, যে বিক্রয়ের সাথে সম্পর্ক দেনাদারের আর ক্রয়ের সাথে সম্পর্ক হচ্ছে পাওনাদারের। এখন আপনারা যে কাজটা করবেন, এটা হচ্ছে বাকির ক্ষেত্রে আর কি। হ্যাঁ, বাকির ক্ষেত্রে আমি এখানে লিখে দিচ্ছি, বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে, বাকিতে, বাকিতে, বাকিতে। হ্যাঁ,
এই কথাটা আপনারা লিখে নেন। তাহলে আমরা তাহলে আমরা আমরা পরের পেজ একটু চলে যাই, আপনাদের জন্য একটু সুবিধা হবে। তাহলে আমাদের মলিয়াকে 10,000 টাকার পণ্য বিক্রয় করছি আমরা, টাকা পাইছি 7 দিন পরে। তাহলে এটা জাবেদাটা কি হবে? তাহলে আমাদের নোট কি ছিল? বাকিতে পণ্য বিক্রয়ের সাথে সম্পর্ক হচ্ছে দেনাদারের। তাহলে দেনাদার হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট 10,000 টাকা। তাহলে বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব ক্রেডিট। এরপর আসেন, এখানে কিন্তু দুইটা লেনদেন হয়েছে, একটা লেনদেন কি? তো আমাদের, আমরা একটু মেন বইয়ে চলে যাই। আমাদের বলতেছে কি প্রতিটি লেনদেন স্বয়ং সম্পূর্ণ, অর্থাৎ একটি লেনদেন আরেকটি লেনদেন হতে সম্পূর্ণ আলাদা। তাহলে এখানে আমাদের কয়টা লেনদেন হয়েছে? দুইটা লেনদেন। একটা লেনদেন হচ্ছে বাকিতে বিক্রি করছে 10,000 টাকার পণ্য, আর 7 দিন পর, 1 সপ্তাহ পর টাকা পাওয়া গেল, ওই টাকাটাই পাওয়া গেল। তাহলে আমাদের প্রথম এন্ট্রি কি দিতে হবে? জাবেদায় দেনাদার হিসাব ডেবিট 10,000 টাকা, আর বিক্রয় হিসাব ক্রেডিট 10,000 টাকা। সেকেন্ড স্টেজে সেটা আমরা 2 নাম্বার জাবেদায় কি দিব? সেটা হচ্ছে আমরা যে দেনাদার কি থেকে কি পেলাম, টাকা পেলাম, তাহলে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট 10,000 টাকা, আর দেনাদার হিসাব, দেনাদার হিসাব ডেবিট 10,000 টাকা, ক্রেডিট 10,000 টাকা, সরি, এখানে ক্রেডিট হবে। তাহলে আপনারা দেখেন এখানে, এই যে লেনদেনটা হলো 10,000 টাকার পণ্য বিক্রয়ের পর, পণ্য বিক্রয় করে 7 দিন পর টাকা পাওয়া গেল। তাহলে এখানে দুইটা জাবেদা হবে, একটা জাবেদা হচ্ছে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর 7 দিন পর যখন টাকা পাওয়া গেল, তাহলে নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। এরপর আসেন, আশা করি আপনারা বুঝতে পারছেন, আর যদি না বুঝেন তাহলে আমাকে কমেন্টে অথবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। দৃশ্যমানতা। তাহলে দৃশ্যমানতা এখানে কি বোঝাচ্ছে? লেনদেন দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয়ই হতে পারে। তাহলে লেনদেন দৃশ্যমান অদৃশ্যমান উভয়ই হতে পারে বলতে এখানে লেনদেন সেটা দেখাও যেতে পারে, আবার নাও দেখা যেতে পারে। যেমন আসবাবপত্র ক্রয়, তাহলে আসবাবপত্রটা আমাদের ফিজিক্যালি এক্সিস্টেন্স আছে, এটাকে একটি দৃশ্যমান লেনদেন। আর আসবাবপত্রের অবচয় 1,000 টাকা, সেটি অদৃশ্যমান অবচয়। ওই যে আমি বললাম এখানে, আহ, আমার 1 লাখ টাকা দিয়ে আমি আসবাবপত্রটা কিনলাম, এটা 1 বছর পরে তার ব্যবহারজনিত ক্ষতি হওয়ার পরে তার অবচয় অবচয় 10,000 টাকা ধরা হলো। তাহলে এই যে অবচয় 10,000 টাকা ধরা হলো, সেটা তো দেখা যায় নাই, যে এই অবচয়টা হচ্ছে অদৃশ্যমান একটি লেনদেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর হচ্ছে ঐতিহাসিক ঘটনা। যে সকল আর্থিক ঘটনা পূর্বে ঘটে গেছে সেগুলোকে ঐতিহাসিক ঘটনা বলা হয়। ঐতিহাসিক ঘটনাকেও লেনদেন বলা হয়। যেমন ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনা ব্যবসায়ীর আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করলে তাকে লেনদেন বলে গণ্য করা হবে। এখানে বোঝাচ্ছে কি, ঐতিহাসিক ঘটনা বলতে যে ভবিষ্যতে যেগুলো পূর্বে ঘটে গেছে, পূর্বে ঘটার ফলে যে আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে। মূল কথা হচ্ছে ঘটনা ঘটার পরে যদি আর্থিক অবস্থার পরিবর্তন হয়, সেটাই হচ্ছে লেনদেন। ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনা আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করে, সেগুলোকে অবশ্যই লেনদেন হিসেবে গণ্য করে। যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি এবং বাট্টা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি এবং বাট্টা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি এবং বাট্টা সঞ্চিতি, এই দুইটা জিনিস আমি একটু আপনাদেরকে ডিটেলস দিয়ে দিই।
তাহলে এখন আসেন অনাদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে, মনে করেন রহিম করিমের কাছ হতে 20,000 টাকা ধার নিয়ে, ধার না, আমি এখানে দিই 20,000 টাকার পণ্য নিয়ে, 20,000 টাকার পণ্য নিয়ে পণ্য ক্রয় করে ক্রয় করেন। তাহলে করিম আশা করেন যে রহিমের রহিমের কাছ হতে 2,000 টাকা কখনোই আদায় করা সম্ভব নয়। তাহলে এখানে 20,000 টাকা মাইনাস 2,000, 18,000 টাকা রহিম পাওনা রয়েছে। তাহলে এখানে দেখেন আপনারা, রহিমের কাছ হতে 20,000 টাকার পণ্য ক্রয় করে রহিম করিমের কাছ থেকে। করিম আশা করে যে রহিমের কাছ হতে 2,000 টাকা কখনোই আদায় করা সম্ভব নয়। তাহলে করিম 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 মনে করতেছে যে রহিমের কাছ থেকে আমি 18,000 টাকাই পাবো। তাহলে যে যে 2,000 টাকা পাবে না, ওই 2,000 টাকাই হচ্ছে কি অনাদায়ী পাওনা সঞ্চিতি। এরপর আসেন আবার বাট্টা সঞ্চিতি হচ্ছে, যেমন পার দিন পার দিন 5,000 টাকা রহমানের 5,000 টাকার পণ্য রহমানের নিকট বিক্রয় করলো। বিক্রয় করলো তাহলে কিছুদিন পর কিছুদিন পর পার দিন রহমানকে রহমানকে বলল, আগামী 5 জুন 2025 ইংরেজির মধ্যে টাকা প্রদান করলে 10% বাট্টা মঞ্জুর করবে। তাহলে এখন আসেন 10% বাট্টা কি করবে, মঞ্জুর করবে। তাহলে 10% বাট্টা যদি মঞ্জুর করে, তাহলে এখন দেখেন বাট্টা সঞ্চিতি কোনগুলা। তাহলে এখানে ও পাবে কত, 5,000 টাকা 10% হচ্ছে, আমি এখানে লিখে দিই একটু, 5,000 টাকার 10%, 5,000 টাকা 10% হচ্ছে 500 টাকা। হ্যাঁ, 5,000 টাকা মাইনাস 500 ইকুয়াল টু 4,500 টাকা। তাহলে ফারদিন কত টাকা পাবে,
রহমান থেকে ফারদিন পাবে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট 4,500। পাট্টা সঞ্চিতি, পাট্টা হিসাব ডেবিট 500 টাকা। আর এখানে রহমান, রহমান হিসাব ক্রেডিট 5,000 টাকা। এই যে এখানে যে আমরা যে এখানে পাট্টা হিসাব লিখলাম, এই পাট্টাটা হচ্ছে এখানে পাট্টা সঞ্চিতি। আশা করি আপনারা বুঝছেন। তারপর হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। তাহলে আসেন, হিসাব সমীকরণের প্রভাব বিস্তার প্রতিটি লেনদেনের হিসাব সমীকরণকে প্রভাবিত করে। লেনদেনের ফলে হিসাব সমীকরণের বিভিন্ন উপাদানে পরিবর্তন সাধিত হয়: সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব। এটি হলো হিসাব সমীকরণ। সুতরাং কোনো ঘটনাকে লেনদেন কিনা তা হিসাব সমীকরণের পরিবর্তনের মাধ্যমে যাচাই করা যায়। তাহলে এখন আসেন আমরা একটু হিসাব সমীকরণটা একটু দেখি। হিসাব সমীকরণ আসলে খুব মজার একটা জিনিস, মজার একটা জিনিস। আমরা একটু নিচে চলে যাই। হিসাব সমীকরণের মূলিয়া হচ্ছে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ আমরা এখানে লিখব সম্পদ ইকুয়াল টু মূলধন দায় প্লাস মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের মধ্যে অনেক কিছু চলে আসে, আমি তবু আপনাদেরকে একটু দিয়ে দিচ্ছি। তাহলে এখানে অ্যাসেট, লাইবিলিটি প্লাস ওনার্স, এটা হচ্ছে হিসাব সমীকরণ। তো হিসাব সমীকরণের কিছু আসলে সংজ্ঞা আছে এখানে, আমরা একটু দেখি যে এখানে হিসাব সমীকরণটা আসলে কিভাবে করা হয়েছে। আমি একটা ছোট্ট একটা সংজ্ঞা দিয়ে দিই। যেমন আসবাবপত্র 1,00,000 টাকা আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় মালিকের মূলধন 50,000, মালিকের মূলধন 40,000, মালিকের দায় 50,000। তাহলে আমরা ওনার সিকিউরিটি এটা যদি আমরা করতে যাই, তাহলে আমরা এখানে অ্যাসেট, আমরা এটাকে অ্যাসেট হিসেবে লিখবো। অ্যাসেট, তাহলে আমরা অ্যাসেটের নিচে এখানে লিখবো 1,00,000 টাকা ইকুয়াল টু লাইবিলিটি আমাদের আছে 50,000 প্লাস
এখানে অনার্স ইকুইটি, অনার্স ইকুইটি বলতে এখানে মূলধন, হ্যাঁ, মূলধন আছে 50,000। তাহলে আমাদের অ্যাসেট লাইবিলিটি কি থাকবে, সমান থাকবে। এটা হচ্ছে হিসাব সমীকরণ। এরপর আসেন আমরা লেনদেন কিভাবে চিহ্নিত করব, হ্যাঁ, লেনদেন চিহ্নিত করব কিভাবে সেটা আমরা একটু দেখে নিই। লেনদেন চিহ্নিতকরণ, কোন ঘটনাকে লেনদেন বা কোন ঘটনা লেনদেন নয় তা নিচে কয়েকটি উদাহরণের সাহায্যে বোঝানো হবে। সোহেল এন্টারপ্রাইজের 2017 সালের জানুয়ারি মাসে নিম্নলিখিত ঘটনাসমূহ সংঘটিত হয়েছে। তাহলে এখানে 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। তাহলে 50,000 টাকা মূলধন দিয়ে যদি আরম্ভ করা হয় তাহলে এটা হচ্ছে লেনদেন। তাহলে আমাদের ইয়ার সুবিধার্থে আমি টি দিয়ে দিই, ট্রানজেকশন। তাহলে এখানে মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে এটা যদি আমরা যদি এটা জাবেদা করতে যাই তাহলে এখানে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তারপর হচ্ছে এখানে নগদ 15,000 টাকার পণ্য ক্রয় করা হলো। তাহলে এটাও কি লেনদেন। তাহলে এখানে কি প্রথমটার মধ্যে নগদ টাকা বৃদ্ধি পাইছে এবং মালিকের দায়ও বৃদ্ধি পাইছে। আর দ্বিতীয়টার মধ্যে হচ্ছে যে নগদ টাকা পণ্য ক্রয় করা হয়েছে এবং নগদ টাকা কমে গেছে, এটাও ট্রানজেকশন। একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করা হলো, তাহলে এটাও ট্রানজেকশন। এখানে মালিকের ব্যবসায় ওখান থেকে টাকা কমে গেছে, এটাও কি একটা লেনদেন। 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হলো, এটা নো ট্রানজেকশন, এনটি দিয়ে দিলাম, এটা নো ট্রানজেকশন। কারণ এখানে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। বিজ্ঞাপন বাবদ খরচ 2,000 টাকা প্রদান করা হলো, তাহলে বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান করা হলো, তাহলে এখানে কি ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, তাহলে এটাও কি লেনদেন। জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, ম্যানেজার নিয়োগ, তাহলে এটা কি নো ট্রানজাকশন, হ্যাঁ, এটা লেনদেন নয়। এখানে আর্থিক অবস্থার কোনো ইয়া হয় নাই। ব্যবসা হতে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা উত্তোলন করলো, তাহলে এখানে কি ব্যবসাগত মালিক ব্যক্তিগত প্রয়োজনে কি করলো, 3,000 টাকা উত্তোলন করলো। তাহলে এখানে কি লেনদেন হয়েছে, কারণ 3,000 টাকা কমে গেছে, হ্যাঁ, এটা উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা চুরি, এটা লেনদেন নয়, যেহেতু এটা ব্যবসায়ের কাজে আসবে না, সেটা নো নো ট্রানজাকশন। মালিকের ব্যক্তিগত জিনিসগুলো এখানে ব্যবসায়ের কাজে আসবে না। হাসেম ব্রাদার্স সাথে প্রতি মাসে 10,000 টাকার পণ্য ক্রয় চুক্তি সম্পাদন করা হলো, তাহলে এটাও কি লেনদেন নয়। এখানে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। 10,000 টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্সের নিকট ধারে বিক্রয়, এটা লেনদেন। কারণ এখানে কি এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয় না, ঠিক আছে, কিন্তু এখানে একটা এক পক্ষ সুবিধা প্রদান করছে এবং অন্য পক্ষ সুবিধা কি গ্রহণ করছে। তাহলে আমরা এখানে বলতে পারতেছি যে এখানে 1 নাম্বার, 2, 3, 5, 7 এবং 10, এই লেনদেনগুলো সবগুলাই কি এই ঘটনাগুলোই লেনদেন। আর এখানে লেনদেনগুলো ঘটনার কারণ সহ এখানে ব্যাখ্যা করা হয়েছে, এটা আপনারা একটু দেখে নেবেন। ইনশাল্লাহ আমরা আগামী কালকে থেকে হিসাব সমীকরণটা আমরা আগামীকাল থেকে ইনশাল্লাহ আমরা দেখব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর সবাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে আপনারা সবাই লাইক, ফলো এবং শেয়ার করে দিবেন, যারা আপনাদের শুভাকাঙ্ক্ষী আছে তারা এই ক্লাসগুলো যাতে করতে পারে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।